লেনদেন করার মতো যথেষ্ট অর্থ নেই ইসলামী ব্যাংকসহ ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকের হাতে। অথচ ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যাংক। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে, ব্যাংকগুলোর এই বেহাল দশার পেছনে দায়ী তাদের মালিকপক্ষ স্বয়ং এস আলম গ্রুপ। তারা বিভিন্ন ভুয়া নামে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে ব্যাংকটি থেকে, যা ইসলামী ব্যাংক ধ্বংসের নেপথ্যের মূল কারণ। এখানেই শেষ নয়, এস আলম গ্রুপের বিরুদ্ধে অন্তত ৩টি মহাদেশে কয়েক বিলিয়ন ডলার পাচারেরও অভিযোগ রয়েছে। এস আলম গ্রুপের কুকীর্তি নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য, তাই ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি বলে এক অনুসন্ধানে জানা গেছে। এ বিষয়ে কয়েক মাস আগে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছিল। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ১ দশকে সিঙ্গাপুরে এস আলম অন্তত ২টি হোটেল, ২টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য সম্পদ কিনেছেন। কিন্তু তারা যে দেশের টাকা বিদেশে নিয়েছেন, সরকারের কাছে এ সংক্রান্ত নথি নেই। এখানে শেষ নয়, বিভিন্ন উপায়ে সিঙ্গাপুরে তারা কাগজপত্র থেকে এস আলম গ্রুপের নাম সরিয়ে ফেলেছে। বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র ছাড়া বিদেশে বিনিয়োগ নিষিদ্ধ। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড। যদিও অনেকের মত, বাংলাদেশের এই শীর্ষ গ্রুপটির হাতে প্রশাসন থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতাই বন্দী, তাই তাদেরকে কখনোই বিচারের আওতায় আনা সম্ভব হবে না। শুধু এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ একাই নন। এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন অফশোর বিজনেসের আড়ালে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং সাইপ্রাসে বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। ভূমধ্যসাগরীয় ছোট দেশ সাইপ্রাস ২০০৭ সালে তাদের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি চালু করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থার মতে, এই প্রকল্পের আওতায় দেশটির আবাসন খাতে প্রায় ২ মিলিয়ন ইউরো বিনিয়োগ এবং সাইপ্রাস সরকারের গবেষণা ও ভূমি উন্নয়ন তহবিলে আরও ২ লাখ ইউরো অনুদানের বিনিময়ে ধনী বিদেশিদের সাইপ্রাসের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট রেগুলেটরি অথরিটি থেকে পাওয়া প্রতিষ্ঠানের প্রোফাইলের তথ্য অনুযায়ী এর ২ বছর পর ২০০৯ সালের ২৭ আগস্ট সাইফুল আলম ও ফারজানা পারভিন নিজেদের সাইপ্রাসের নাগরিক এবং সিঙ্গাপুরের বাসিন্দা দেখিয়ে সিঙ্গাপুরে ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। সে সময় কোম্পানিটির ইস্যু করা ও পরিশোধিত শেয়ার মূলধনের পরিমাণ ছিল ২২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার। এস আলম ও তার স্ত্রী একমাত্র শেয়ার হোল্ডার ছিলেন। আলম ৩০ মিলিয়ন শেয়ারের ৭০% এবং তার স্ত্রী বাকি ৩০% নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও এস আলম ও তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের আরও একটি অফশোর শেল কোম্পানি পিক প্রপার্টি লিমিটেডের সঙ্গেও যুক্ত। এছাড়াও এস আলম ও তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের আরও একটি অফশোর শেল কোম্পানি পিকক প্রপার্টি লিমিটেডের সঙ্গেও যুক্ত। সিঙ্গাপুর থেকে ১৭,০০০ কিলোমিটারেরও বেশি দূরের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এমন এক ট্যাক্স হেভেন বা কর স্বর্গ, যেখানে আয়কর, কর্পোরেট কর বা মূলধনী কর কিছুই নেই। অন্যদিকে ২০১৪ সালের ২৬ আগস্ট এস আলমের ক্যানালি লজিস্টিক সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় ১৭৭ মিলিয়ন মার্কিন ডলারে ৩২৮ কক্ষের গ্র্যান্ড চ্যান্সেলর প্রাইভেট লিমিটেড হোটেলটি কেনার জন্য চুক্তি সই করে। চুক্তিপত্র অনুযায়ী চুক্তিমূল্য কয়েকটি কিস্তিতে নগদে পরিশোধ করা হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত পূরণ করে ক্যানালি ইতোমধ্যেই প্রাথমিক আমানত ও ব্যালেন্স ডিপোজিট সহ ১৮.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পরিশোধ করেছে। ২০২১ সালে শেষে হোটেলটির মোট সম্পদের পরিমাণ ছিল ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক আয় ছিল প্রায় ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। অথচ এসব সম্পদের পুরোটাই গোপনে মানি লন্ডারিং করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। অধিগ্রহণের ১ বছর পরে হোটেলটির নাম পাল্টে গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল প্রাইভেট লিমিটেড করা হয় এবং এখন সিঙ্গাপুরের কেন্দ্রস্থলে হিলটন গার্ডেন ইন সেরাঙ্গুনের ব্র্যান্ড নামে হোটেলটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুরের এই বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য এমন এক ঠিকানার আড়ালে চলে, যার অস্তিত্ব কেবল কাগজে কলমে আছে। সিঙ্গাপুরের কোম্পানি থেকে নিজের নাম সরিয়ে ফেলার পর এস আলম অং লে কিং নামে সিঙ্গাপুরের এক নাগরিককে উইলকিনসন কোম্পানির একমাত্র পরিচালক হিসাবে মনোনীত করেন।
তার প্রতিষ্ঠান থেকে 2019 সালে 126 মিলিয়ন মার্কিন ডলারে কেনা হোটেল আইবিস সিঙ্গাপুর নোভেনার কাগজপত্রেও আলমের নাম পাওয়া যায়নি। সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হোটেলটির কাগজপত্রে দেখা যায় এটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানাধীন, যার সবগুলোই উপরে উল্লেখিত আইনি প্রতিষ্ঠান এবং এর চূড়ান্ত মালিক ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি অফশোর কোম্পানি। হোটেলটি 2013 সাল থেকে ক্যানোপাস টু প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন, কিন্তু কোম্পানির বর্তমান ঠিকানা আর উইলকিন্সের ঠিকানা হুবহু এক, এমনকি প্রতিটি ইউনিট নম্বরও, যা এস আলমের সম্পদের সাথে হুবহু মিলে যায়। 2012 সালের 25 অক্টোবর এস আলম তার সিঙ্গাপুরের প্রতিষ্ঠানে ক্যাসিনো কিংপিন শাহিদুল হককে পরিচালক হিসাবে নিয়োগ দেন। শাহিদুল তখন এস আলম গ্রুপের আংশিক মালিকানাধীন ঢাকার ইউনিয়ন ব্যাংকের পরিচালক ছিলেন। এস আলমের ছেলে আহসানুল আলম 2003 সালে জুনের মাঝামাঝিতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন। এর আগ পর্যন্ত তিনি ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। 28 বছর বয়সী আহসানুল আলম এস আলম গ্রুপের বর্তমান পরিচালকও। শাহিদুল 2018 সাল পর্যন্ত ইউনিয়ন ব্যাংক ও উইলকিন্সের পরিচালক ছিলেন। ইউনিয়ন ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশি কোম্পানি রিলায়েন্স ফাইন্যান্স ইউনিয়ন ব্যাংক থেকে 2,866 কোটি টাকার বেশি প্লেসমেন্ট পেয়েছে। বর্তমানে রিলায়েন্স ফাইন্যান্স নাম পরিবর্তন করে হয়েছে আভিবা ফাইন্যান্স। প্লেসমেন্ট হল মূলধন সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের কাছে সিকিউরিটিজ বা বন্ড বিক্রি করা। গত বছরের শেষের দিকে এস আলম গ্রুপ কিভাবে ইসলামী ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক দেখতে পায় ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের সিংহভাগই গেছে 300টি স্থানীয় ভুয়া কোম্পানি বা নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছে। 2019 সালে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযানে ক্যাসিনো ব্যবহার করে অর্থ পাচারে জড়িতদের মধ্যে শাহিদুলকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তার নামের সঙ্গে ক্যাসিনো উপাধিটি জড়িয়ে হয় ক্যাসিনো শাহিদুল। গত বছরের নভেম্বরে 32 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। দুদকের তদন্তকারীরা জানান শাহিদুল দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং কখনো আদালতে হাজির হননি। যুক্তরাষ্ট্রের উন্মুক্ত ভোটার রেকর্ড থেকে পাওয়া তথ্যে দেখা যায় শাহিদুল ও তার স্ত্রী শারিনা তামান্না হক মিশিগানের ক্যান্টনের নিবন্ধিত ভোটার এবং সেখানে তাদের সম্পত্তিও রয়েছে। বিদেশে অর্থ পাচার দীর্ঘদিন ধরে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক বড় প্রতিষ্ঠান ও হাই প্রোফাইল ব্যক্তিরা দেশে উচ্চকর ফাঁকি দিতে অফশোর ব্যবসা পরিচালনা করছেন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতি বছর 8.28 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা মেট্রো রেলের ব্যয়ের প্রায় 3 গুণ। এই বিশাল পরিমাণ অর্থ এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য ব্যাংক থেকে ভুয়া নামে ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। আর এই কারণেই এস আলমের মালিকানায় থাকা 5টি ইসলামী ব্যাংকের নগদ অর্থে টান পড়েছে। বাধ্য হয়ে ব্যাংকটি সরকারের কাছ থেকে ধার করে চলছে। একদিকে এস আলম গ্রুপের ক্রমাগত মানি লন্ডারিং, আর অন্যদিকে ব্যাংকগুলোর তারল্য সংকট। সব মিলে চরম অনিশ্চয়তায় আছে ব্যাংকগুলোর গ্রাহকরা। যদিও ইসলামী ব্যাংক বলছে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন দ্রুত এস আলম গ্রুপকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক? কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।